এইটাকে আমাদেরকে দেখতে গেলে আসলে খুব রাজনৈতিক যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। এবং আমি পশ্চিমা রাষ্ট্রের সাথে ভারত, চীন এবং রাশিয়াকে আমি মিলাতে চাই না। পশ্চিমা রাষ্ট্রের ক্ষেত্রে একটা খুব স্বাভাবিকভাবে, এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিবর্তনটা এসেছে, জো বাইডেন ক্ষমতাসীন হওয়ার পর এবং তার নির্বাচনের আগে যেই রাজনৈতিক কমিটমেন্টগুলোর কথা বলেছে, সেক্ষেত্রে খুব জোরালোভাবে সে ডেমোক্রেসির বিষয়টাকে সামনে এনেছে আবারও, যেটা থেকে ট্রাম্পের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন পথে ছিল। সেদিক থেকে তাদের একটা নৈতিক একটা দায়িত্ব তৈরি হয়েছে যে এই ধরনের সামরিক শাসনের পক্ষ না নেয়া কিংবা গণতন্ত্রের পক্ষে বলা। সেদিক থেকে পশ্চিমা অন্য রাষ্ট্রগুলোও, আমরা যদি ইউরোপের রাষ্ট্রগুলোও দেখি, তারাও কিন্তু একই ধরনের অবস্থা। এবং এটা কিন্তু নতুন কিছু না। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এর আগেও যখন গণতান্ত্রিক আন্দোলন হচ্ছিল সুচি নেতৃত্বে, যখন সামরিক শাসন বলবৎ ছিল, সেই সময় কিন্তু একই রকম অবস্থান ছিল। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি ভারত, রাশিয়া এবং চীনকে বিবেচনা করি এবং জাতিসংঘের এই সিকিউরিটি কাউন্সিলে তাদের যে ভেটো দেওয়ার প্রবণতা, সেটা থেকেও যদি আমরা ওই দিকটাও যদি দৃষ্টিপাত করি, তাহলে এটা খুব একটা স্বাভাবিক প্রবণতা তৈরি হয়েছে। এই যে বিশ্ব ব্যবস্থা যে এক ধরনের ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই ট্রানজিশনটাকে বোঝার জন্য আমরা যদি সিকিউরিটি কাউন্সিলের ভেটো দেওয়ার প্রবণতাটা দেখি, সেটা খুব স্পষ্ট হয়ে যায় যে রাশিয়া এবং চীন তারা এক ধরনের মেরুকরণ করার চেষ্টা করছে আন্তর্জাতিক যে রাজনৈতিক ব্যবস্থায়। আমি একটা কাজ করেছিলাম, সেই কাজে করতে গিয়ে আমি যে তথ্যটা দেখলাম যে 1946 থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 204টা ভেটো প্রয়োগ হয়েছে। তার মধ্যে চীন 1946 থেকে 1991 সাল পর্যন্ত চীন একবার শুধু ভেটো দিয়েছে। অথচ 1991 পরবর্তীতে, তার মানে হচ্ছে নতুন যে বিশ্ব ব্যবস্থা, যেটা আমরা রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেখলাম, এর মধ্য দিয়ে আমরা দেখলাম চীনের ভেটো দেওয়ার প্রবণতাটা এবং তার সাথে রাশিয়ার প্রবণতাটা অনেক বেড়েছে। এবং যেখানে 1946 থেকে 91 সাল পর্যন্ত একবার ভেটো দিয়েছে, তা 1971 সালে বাংলাদেশ প্রশ্নে, 1991 সাল থেকে 2019 পর্যন্ত তারা প্রায় 11 বার ভেটো দিয়েছে, আমি যদি ভুল না করি। তো এবং রাশিয়ারও কিন্তু একই ধরনের প্রবণতা দিচ্ছে। তার মানে এটা ওদের একটা, বিশেষ করে পশ্চিমা যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে, তাদের প্রতি নতুন যে বিশ্ব ব্যবস্থা যেটা বিকাশ ঘটছিল, সেখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এবং সেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রবণতা থেকেই এই মেরুকরণের একটা প্রবণতা, স্বাভাবিক প্রবণতা সিকিউরিটি কাউন্সিলের মধ্যেই আছে। এবং 2007 সালেও আমরা যদি খেয়াল করে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন 2007 সালে একটা ড্রাফট রেজলিউশন নেওয়া হয়েছিল। বিশেষ করে সেই সময় এনএলডি, এই সূচির যে পার্টির লিডারদের গ্রেফতার করা হচ্ছিল, এবং সেই সুবাদে একটা ড্রাফট রেজলিউশন নেওয়া হচ্ছিল। এবং সেই ড্রাফট রেজলিউশনের বিপক্ষেও কিন্তু রাশিয়া এবং চীন কিন্তু যৌথভাবেই ভেটো দিয়েছে। তার একটা বড় কারণ, চীন প্রসঙ্গে পরে আসি, প্রথমে রাশিয়ার প্রসঙ্গটা যদি বিবেচনা নিই, একটা বড় কারণ হচ্ছে যে বিশেষ করে এই রাশিয়ার সাথে যে মিয়ানমারের সম্পর্কের, বিশেষ করে 2005 সালের পর থেকে একটা কিন্তু বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। এবং একটা হিসেব দেখছিলাম যে 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত ট্রেড প্রায় 5 গুণ বেড়েছে, এবং ট্রেড হচ্ছে $5 বিলিয়ন পৌঁছে রাশিয়া এবং মিয়ানমার। শুধু তাই না, 2018 সালে রাশিয়ার যে ডিফেন্স মিনিস্টার ভিজিটে এসেছিল মিয়ানমার, এবং মিলিটারি ইকুইপমেন্ট বিক্রি করার চুক্তিও হয়েছে। নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, জয়েন্ট রিসার্চ সেন্টার, প্লাস তাদের গ্যাস এবং অয়েল সেক্টরে রাশিয়ার ইনভেস্টমেন্ট, যদিও এটা $1 বিলিয়ন না, $1 মিলিয়ন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা সম্ভাবনা, বিশেষ করে রাশিয়ার যে অর্থনৈতিক সম্পর্ক যদি বিবেচনা করি, সামরিক সম্পর্ক যদি বিবেচনা করি, রাশিয়ার জন্য মিয়ানমার কিন্তু একটা নতুন সম্ভাবনা তৈরি করছে। ঠিক একইভাবে চীনের ক্ষেত্রে তো এটা অবধারিত হবে, মানে এটা তো ঐতিহাসিকভাবে চীন এবং যে মায়ানমারের সম্পর্ক, এবং ওরা নিজেরাও কিন্তু বলে থাকে, একটা শব্দ ব্যবহার করে, শব্দটা যদি আমি ভুল না করি, পকপো। পকপো মানে সিবলিং। যে এবং চীনের লিডাররাও এবং মিয়ানমারের লিডাররাও যখন নিজেদের মধ্যে কোনো স্টেটমেন্ট দেয়, তখন তারা বলে যে আমরা সিবলিংস অথবা আমরা ফ্র্যাটার্নাল ব্রাদার্স। এই ধরনের একটা রিলেশনশিপ, যার জন্য স্বাভাবিকভাবেই চীনের যদি আমরা সম্পর্ক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, যে চীন হচ্ছে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে মিয়ানমারে, সর্বোচ্চ ইনভেস্টমেন্ট হচ্ছে চীনের। শুধু তাই না, এই মিয়ানমারের এখন ঋণের পরিমাণ, বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে $10 বিলিয়ন, তার $4 বিলিয়ন হচ্ছে চীনের, যেখান থেকে প্রায় এই যে ইন্টারেস্ট পে করতে হয় প্রতি বছর $500 মিলিয়ন হচ্ছে ইন্টারেস্ট পে করে। তার উপর মানে টিম্বার,
কাঠ আছে, তারপর জেড বলে একটা ইয়ে আছে, জেড, ওই সম্ভবত এটা আমি জানি না বাংলাটা বোধহয়, মানে পান্না, এই ধরনের পাথর। তারপর অয়েল অ্যান্ড গ্যাস, এবং আমরা তো জানি যে যে পাইপলাইনের মধ্য দিয়ে চীনে গ্যাস সরবরাহ করা হয়। পোর্ট, তারপর ইকোনমিক করিডোর, মিয়ানমার চায়না ইকোনমিক করিডোর, আবার ইকোনমিক বর্ডার জোন, সব কিছু মিলিয়েই চায়নার অর্থনৈতিক স্বার্থটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মিয়ানমার চীনের সম্পর্ক যদি দেখি, সেই দিক থেকে মিয়ানমারের কিন্তু অর্থনৈতিকভাবে বড় ধরনের নির্ভরশীলতা চীনের উপর। ঠিক একইভাবে যেটা হয়েছে ভারতের, বিশেষ করে এই 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 গণতন্ত্র, যদিও এটা সিউডো গণতন্ত্র বলছি, সেই গণতন্ত্রের মধ্য দিয়ে মিয়ানমারের যে নতুন সম্ভাবনা, বিশেষ করে বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্যে, সেই সুবাদে ভারতকেও তারা কিন্তু তাদের এই বিনিয়োগ প্রক্রিয়ার মধ্যে আনার চেষ্টা করছে। এবং বিশেষ করে অবকাঠামোগত যে নির্মাণ, আমরা সিটো পোর্টের কথা জানি, কালাডান যে মাল্টিমোড যে ট্রান্সপোর্ট ট্রানজিট, সেখানে ভারতের বিনিয়োগ এবং তার যে সংশ্লিষ্টতা, আসাম শিলিগুড়ি করিডোর, সেখানে ভারতের যে সংশ্লিষ্টতা, সব কিছু মিলিয়ে অর্থনৈতিক স্বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিন দেশের জন্য। এবং বিশেষ করে এই অর্থনৈতিক স্বার্থের জন্য মিয়ানমারের যে স্ট্যাবিলিটিটা তাদের জন্য খুব জরুরি। এখন সেই ক্ষেত্রে এই স্ট্যাবিলিটিটা যদি মিলিটারি নিশ্চিত করতে পারে, তাহলে তো তাদের ব্যবসায়িক স্বার্থটাও রক্ষা হয়। সেই জন্য আমার কাছে মনে হয়, আবার ওয়েস্টের সেই অর্থে কিন্তু মিয়ানমারের যে অর্থনৈতিক সম্ভাবনাটায়, সেই সম্ভাবনায় তারা কিন্তু খুব বেশি ভাগ বসাতে পারেনি, যেই ভাগটা রাশিয়া, চীন কিংবা ভারত বসিয়েছে। যার ফলে এই আমি যদি দুই দল রাষ্ট্র বলি, একদিকে ওয়েস্টার্ন স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের নেতৃত্বে, আরেকদিকে চীন, রাশিয়া, ভারত, তাদের অর্থনৈতিক স্বার্থের একটা বড় ধরনের ফারাক আছে, যার জন্য স্বার্থেরও ভিন্নতা আছে, যার জন্য মিয়ানমার রাশিয়া, চীন কিংবা ভারতের কাছে অর্থনৈতিকভাবে যত মানে সম্ভাবনাময়, সেই স্কোপটা কিন্তু আমাদের অন্য রাষ্ট্রগুলোর জন্য নেই। যার ফলে তারা একটা খুব কঠোর মানে অবস্থান নিতে পারছে এই এখন সামরিক শাসনের বিরুদ্ধে, সেইটা কিন্তু আবার চীন, ভারত কিংবা রাশিয়ার ক্ষেত্রে সেই কঠোর অবস্থান নেওয়াটা তাদের জন্য খুব সহজ না, বিশেষ করে চীনের জন্য তো একেবারেই না।